চোখের সামনে আদনানকে কোনো অপরিচিত মেয়ের সাথে দেখে বোধহয় কিঞ্চিত খারাপ লাগলো মীরাবের। পরক্ষণেই ভাবলো, আদনানকে কারোর সাথে দেখলে তার কেন খারাপ লাগবে? আর এটা তো শোভাও পায় না। মীরাব এখন বিবাহিত নারী, দুদিন পর বাচ্চার মা হবে। এই সময়ে এই জীবনে এসে অতীতের কাউকে মনে করে কষ্ট পাওয়াও তো পাপ। এই পৃথিবীতে সবাই সবাইকে ছাড়া বাঁচতে পারে। মীরাব যেমন অনেকটা সময় ধরে হাসানকে আঁকড়ে ধরে বাঁচতে বাধ্য হচ্ছে, সেরকম আদনানেরও তো অধিকার আছে জীবনে কাউকে নিয়ে এগিয়ে যাওয়ার। এখানে অসম্ভবের তো কিছু নেই। মীরাব চায় আদনান ভালো থাকুক, ভালো একটা মানুষের সাথে ভালো থাকুক। আদনানের দীর্ঘ নিঃশ্বাস হয়তো মীরাবের খারাপ থাকার সাথে কিছুটা হলেও জড়িত, কিন্তু মীরাব নিজেকে বোঝাতে ব্যস্ত হলো সে যেমন অন্য কারো হয়েছে, আদনানও তেমন অন্য কারো হবেই। খাবার আর শেষ করতে ইচ্ছে করলো না মীরাবের। ওয়েটারকে ডেকে বিল তৈরি করে নিয়ে আসতে বলল। মিনিট দুয়েকের মাঝে ওয়েটার ফিরে এসে বিল নিয়ে চলে যেতেই মীরাব উঠে দাঁড়ালো। বাহিরে গিয়ে হাসানের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল সে। সুতরাং সিদ্ধান্ত অনুযায়ী আলগোছা আদনানের নজর থেকে নিজেকে আড়াল করে বেরিয়ে এলো। মীরাব বাহিরে এসে অল্প সময় দাঁড়াতেই হাসানকে দেখতে পেল। হাসানের সাথে আরো একজন লোক। দুজনে মীরাবের দিকে এগিয়ে আসছে। মীরাব সেদিকে চেয়ে দাঁড়িয়ে রইল। হাসান এবং সাথে আসা লোকটা মীরাবের সামনে এসে দাঁড়ালো। হাসান পরিচয় করিয়ে দিল, এটাই সে কলিগ। কুশল বিনিময় হলো দুজনের। কুশলাদির পর মীরাব হাসানকে বলল, আমরা এখন বাসায় যাব। হাসান কলিগকে বিদায় জানিয়ে মীরাবের প্রশ্নের উত্তরে বলল, তুমি চাইলে বাহিরে আরো কিছুক্ষণ থাকতে পারি। বাই দ্য ওয়ে, তুমি বাইরে এসে দাঁড়িয়ে আছো, আমি খেয়ালই করিনি। বিল তুমি দিয়েছ? মীরাব উপর নিচ মাথা নাড়ল। হাসান সহসা বলে উঠল, শিট, আমাকে একটা কল দিতে পারতে। মীরাব মৃদু হাসার চেষ্টা করে বলল, কোনো সমস্যা নেই, কেউ একজন দিলেই হলো। হাসান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, চলো এগোনো যাক। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে কিছুক্ষণ আগে। চারদিকে হালকা থেকে ঘন অন্ধকার শীতের চাদরে জড়িয়ে নেওয়ার মতো করে জড়িয়ে নিচ্ছে। বিশাল থেকে বিশালাকার আকাশে আজ একটা রূপবতী চাঁদ ধরা দিয়েছে। ঘন অন্ধকারে চাঁদ অপার্থিব জ্যোৎস্না ছড়িয়ে চারদিকে মৃদু আলোর সুব্যবস্থা করেছে। হাসান এবং মীরা পাশাপাশি হেঁটে চলেছে। মাথার ওপরে জ্যোৎস্না ছড়ানো চাঁদটা যেন তাদের সাথে সাথে পথ অতিক্রম করছে। হাসান রাস্তার পাশে ফুলের দোকান দেখে দাঁড়িয়ে গেল। মীরাবকে জিজ্ঞেস করলো, এখানে আরেকবার একটু দাঁড়াবে? আমি এখনই আসছি। মীরাব কিছু বলল না। হাসান গিয়ে দুইটা গোলাপ আর একটা বেলি ফুলের মালা নিয়ে এলো। মীরাবের হাতে দিয়ে মৃদু গলায় বলল, তোমার পছন্দের ফুল। মীরাব জোরপূর্বক হাসল। সেদিন হাসানের ওসব নিজের চোখে না দেখলে, তাদের বিষয়ে না জানলে হয়তো মীরাব এতক্ষণে ফুল পাওয়াতে আনন্দে আত্মহারা হয়ে যেত, কিন্তু আজ এসব বিষের মতো লাগলো। আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হলো না। ইচ্ছে করলো ফুলগুলো এই মানুষটার মুখের ওপর ছুঁড়ে মেরে বলতে যে, এত আদিক্ষেতা শুরু করেছো কেন? এত বাড়াবাড়ি করে কি প্রমাণ করতে চাও? শয়তান থেকে ফেরেশতা হয়ে গিয়েছো? এমন নাটক কেন করছো? কি চাওয়ার? এসবের কিছুই বলল না মীরাব। ফুলগুলো হাতে নিয়ে শুকনো মুখে ধন্যবাদটুকু জানালো শুধু। বাড়াবাড়ি রকম কিছুই হলো না। হাসান নিজে আগ্রহ নিয়ে শুধালো, মালাটা হাতে পরিয়ে দিই? না, মীরাবে আদিক্ষেতা আর বরদাস্ত করতে পারছে না। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে বিরক্তি প্রকাশ করতে উদ্যত হতে কি মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন হাতে পড়লে তো ছিঁড়ে যাবে। আমি আবার কিনে দেব। অন্যদিন হলে হয়তো নিজে হাসানের দিকে হাতটা বাড়িয়ে দিত, হাতের ফুলগুলো বারবার দেখত, রাতে ঘুমোতে গিয়ে বুকের কাছে চেপে ধরে রেখে দিত। সংসার টিকিয়ে রাখতে
এই লোকের প্রতি ভালোবাসা জন্মাতে নিজের সাথে কম যুদ্ধ তো সে করেনি, কিন্তু এখন এসব কিছুই ইচ্ছে করে না। মনে হয় হাসান যত দূরে থাকবে তত তার জন্য ভালো। মীরা আগেও মানিয়ে নিত, আজও সেটাই করলো। হাত এগিয়ে দিয়ে ফুলের মালা হাসানের কাছে পরে নিল। এই লোকের প্রতি তার মন কিছুতেই আসছে না। হাসানের কোনো কথায় কিয়ত পরিমাণ ভালো লাগলেই কানে বেজে উঠছে, আমি লাবণীকে ভালোবাসি। ফজরের এখনো অনেক দেরি। আদনান সবে ব্যালকনি থেকে রুমে এসেছে। ঘুমানোর জন্য বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করতেই পাশে থাকা ফোনটা বেজে উঠল। তড়িৎ চোখ খুলল আদনান। ফোন হাতে নিয়ে দেখলো গ্রাম থেকে কল এসেছে। বড় চাচা আশরাফ খন্দকার কল করেছে। এত রাতে কল আসার কথা না, তবুও যেহেতু এসেছে সেহেতু কোনো প্রয়োজন হয়তো আছে মনে করে কল রিসিভ করলো সে। আদনান সালাম দিয়ে শুধালো, এত রাতে কল কেন চাচা? ইজ এভরিথিং ওকে? ওপাশ থেকে নীরবতা ভেঙে সালামের জবাব দিলেন আশরাফ খন্দকার। গম্ভীর গলায় বললেন, গ্রামে ফিরছ কবে আদনান? 2 দিন দেরি হবে চাচা। কাজ তো আজ শেষ হওয়ার কথা ছিল। শেষ হলে জলদি গ্রামে চলে এসো, দরকার আছে। কি দরকার চাচা? মন্ডল বংশ মাঠের জমিখানা নিয়ে প্যাঁচ বাঁধানোর চেষ্টা করছে। জমি দখল নিতে চায়। দলিল ঠিক করেন নাই? করা হয়নি এখনো। আচ্ছা আমি ফিরে দেখছি, জলদি এসো। জি। দাদু কেমন আছেন? শরীর কেমন ওনার? ভালো আছেন বলে আশরাফ খন্দকার কল কাটলেন। আদনান ফোনটা রেখে ঘুমের প্রস্তুতি নিল। সন্ধ্যার পরপরই রাতের খাবার বাহিরে খাওয়ায় মীরাবের সকাল সকাল ঘুম ভেঙেছে। সকাল সকাল বললে ভুল হবে, ভোরবেলা ঘুম ভেঙেছে। বাহিরে এখনো পুরোপুরি আলো ফোটেনি, সবে পরিষ্কার হতে শুরু করেছে। মীরাব উঠে নামাজটা আদায় করে চুলায় পানি গরম বসিয়ে দিল নুডলস রান্না করতে। হাসান সকালে যেন নাস্তা করে যেতে পারে তার জন্য ফ্রিজ থেকে বেলে রাখা রুটি নিয়ে এলো কয়েক পিস। রুটির সাথে একটা ডিম ভেজে দিলে হাসানের হয়ে যাবে। বাকি রইল দুপুরের খাবার। সেটা বুয়া এসে রান্না করলে সেটা কাউকে দিয়ে অফিসে পাঠিয়ে দেবে। হাসান ভেবেছিল কয়েকটা দিন ছুটিতে কাটাবে, কিন্তু মীরাব সেটা করতে দেয়নি। বুঝিয়েছে এ সময় টাকা প্রয়োজন, কখন কোন বিপদ আসে কে জানে। এখন ছুটি কাটালে স্যালারি কম আসবে, আবার জবের ক্ষেত্রেও বিষয়টা হেলদি হবে না। মীরাব ধীরে সুস্থে রান্নার কাজ শেষ করে নিজের জন্য একটা প্লেটে নুডলস, একটা ডিম সিদ্ধ, 1 কাপ গরম গরম ধোয়া ওঠা চা নিয়ে ব্যালকনিতে রাখা ছোট সিঙ্গেল টেবিলটায় রেখে চেয়ার আর একটা বই এনে বসলো। অনেকদিন হয়ে গেল শান্তি নেই জীবনে। বইয়ে মুখ গুজে পড়ে থাকলে যদি একটু শান্তি মিলে, সেই লোভেই মূলত বইখানা নিয়ে এসে বসেছে। নাস্তা শেষ করে ঘড়িতে সময় দেখল মীরাব। হাসানের ঘুম থেকে ওঠা এখনো বেশ দেরি। হাসান উঠতে উঠতে অনেকগুলো পৃষ্ঠা পড়া হয়ে যাবে তার। মীরাব বইয়ে মনোযোগ দিল। ঘড়িতে সময় 8:45। হাসান অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে যাবে। নাস্তা করা হয়েছে, মীরাব সব রেডি করে রেখেছিল। হাসান পুরোপুরি তৈরি হয়ে মীরাবকে বলল, আমি যাই, তবে তুমি সাবধানে থেকো। কোনো প্রয়োজন হলে বা খারাপ লাগলে অবশ্যই আমাকে কল করো। মীরাব হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি জানালো। হাসান মীরাবের মাথায় হাত বুলিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বুয়া আসতে কিছুক্ষণ দেরি। সময় আছে দেখে আজকের পত্রিকাটা নিয়ে বসলো মীরাব। হাসান বেরিয়ে যাওয়ার সময় দরজার বাহিরে খবরের কাগজ পেয়েছে সে, তুলে রেখেছিল, এখন সেটা নিয়েই বসেছে। খবরের কাগজের পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছিল। হঠাৎ চোখের সামনে এলো বেশ ভিন্ন ধরনের একটা খবর। মীরাবদের এলাকা থেকে কিছুটা দূরেই একটা এলাকায় রাতে একটা খুন হয়েছে। মীরাব ভালো করে খবরটা পড়ল। লোকটার পুরুষ সঙ্গে অতিরিক্ত গরম পানি ঢেলে খুন করা হয়েছে, তা আবার বাড়ির সামনেই, পুকুর পাড়ে। খুনি খুন করে পাশে একটা চিরকুট ফেলে গিয়েছে। চিরকুটে নাকি
কোনো ব্যক্তির হাতের লেখা নয়। বই বা খবরের কাগজ থেকে অক্ষর কেটে একটা বার্তা দেয়া হয়েছে। সেখানে লেখা, পরকীয়ায় প্রাণনাশ। পুরো খবরটা মীরাব মনোযোগ দিয়ে পড়ল। মনে মনে পৈশাচিক একটা আনন্দ পেল সে। ভিড় করে বলে উঠল, এমন যদি আমি করতে পারতাম। হাসান সাহেব কি বাসায় আছেন? সন্ধ্যার আগে আজ বাসায় ফিরেছে হাসান। অতিরিক্ত গরমে আজ নাজেহাল অবস্থা। বাসায় ফিরে শুধু ব্যাগটা কোনো মতে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ছুটেছিল গোসল করতে। গোসল শেষ করে বেরিয়ে এসে রুমেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা ভালো করে মুছে নিচ্ছিল। মীরাব সেখানেই চুপচাপ বসেছিল। হঠাৎ ফোন বেজে উঠতে ফোনটা হাসানের দিকে এগিয়ে দিল সে। অচেনা নম্বর দেখে প্রথমে রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো। ওপাশ থেকে পুরুষালী গলায় কেউ জানতে চাইল, হাসান বাসা আছে কিনা। হাসান এক হাতে ফোন কানে নিয়ে বলল, জি, আপনি কি বলছিলেন? ফোনের ওপাশে থেকে জবাব এলো, আমি আদনান। আদনান উচ্চারণ করে মীরাবের দিকে তাকালো হাসান। মীরাব আদনানের নাম শুনে হাসানের মুখের দিকে তাকালো। হাসান শান্ত গলায় বলল, জি বলুন। আদনান মৃদু গলায় বলল, আমরা আগামীকাল গ্রামে চলে যাব। আম্মা বলছিল মীরাবকে একবার দেখে যাবে। আপনার কোনো আপত্তি নেই তো? হাসান থেমে থেমে বলল, না না, আপত্তি কেন থাকবে? আসুন আপনারা, আমি বাসায় আছি। ফোন রেখে হাসান একটা দীর্ঘশ্বাস ফেলল। মীরাব উৎসুক চোখে হাসানের দিকে তাকিয়ে আছে। হাসান তোয়ালেটা রেখে মৃদু হেসে বলল, তোমার খালামণি আর খালাতো ভাই আসছে। হুসনায়রা খালামণি? হাসান ওপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ। তুমি কিছুক্ষণ একা থাকতে পারবে বাসায়? সারাদিন তো একাই থাকি, সহসা জবাব দিল মীরাব। হাসান কালো রঙের একটা শার্ট পরতে পরতে বলল, অনেকদিন পর বাসায় কেউ আসবে। বাসায় সেরকম রান্না নেই, আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, আর একটু কাজও আছে। ওনারা এলে কথাবার্তা বলতে থাকো, আমি তাড়াতাড়ি চলে আসব। মীরাব শুধু সম্মতি জানিয়ে চুপ রইল। হাসান পুরোপুরি তৈরি হয়ে বাহিরের উদ্দেশ্যে বের হবে। তখনই কিছু একটা মনে করে মীরাবকে জিজ্ঞেস করলো, তুমি কিছু খাবে? কি নিয়ে আসবো? অনেকদিন পর হাসানের মুখে এমন প্রশ্ন শুনল মীরাব, যদিও এখন আর আগের মতো কোনো কিছুই পেতে ইচ্ছে করে না তার। পেলেও সবকিছু মিথ্যা মনে হয়, শুধু মনে হয় অবধি। হতেই পারে সবকিছু মিথ্যাই, মীরাব মনে প্রাণে মানে এবং বিশ্বাস করে। পরকীয়ায় জড়িয়ে যাওয়া পুরুষ কখনো ঠিক হয় না, আর ভাঙতে ভাঙতে ঠেকে যাওয়া সম্পর্ক আগের মতো জোড়া লাগে না। মীরাবকে চুপ থাকতে দেখে হাসান পুনরায় শুধালো, কিছু খেতে ইচ্ছে করছে? মীরাব দুই পাশে মাথা নাড়ল। হাসানও আর জোর না করে বেরিয়ে গেল। বেরিয়ে যেতে যেতে মীরাবকে দরজাটা আটকে দিতে বলে গেল। হাসান বেরিয়ে যাওয়ার মিনিট 15 বাদে দরজায় কলিং বেল বাজলো। মীরাব জানে আদনান এবং হুসনায়রা বেগম উভয়ে গরুর মাংসের সাথে চাউলের রুটি ভীষণ পছন্দ করে। ফ্রিজে রান্না করা গরুর মাংস রাখা ছিল এবং হাসান বাসার বাইরে চলে যেতে রুটি বানানোর কাজে লেগে গিয়েছিল সে। ঘেমে নে একাকার অবস্থা। কিছুক্ষণ পর পর ফ্যানের নিচে গিয়ে বসছিল সে। কলিং বেল বাজতে হাতের কাজ রেখে হাতটা ধুয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দরজার বাইরে হুসনায়রা বেগম, আদনান দুজনেই দাঁড়িয়ে আছে। আদনানের 2 হাত ভর্তি জিনিসপত্র। মীরাব তড়িঘড়ি করে ভেতরে আসতে বলল তাদের। হুসনায়রা বেগম মীরাবকে পেয়েই জড়িয়ে ধরলেন। আদনান পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে টেবিলের ওপর জিনিসগুলো রাখলো। মীরাবকে ডেকে বলল, এখানে সব তোমার পছন্দের খাবার আছে, সব শুকনো খাবার, এগুলো বাসায় খাবে। আর তোমার জন্য তোমার পছন্দের পিৎজা নিয়ে এসেছে, আমারও পছন্দ। ভাবলাম সবাই একসাথে বসে খাওয়া যাবে। তা তোমার বরকে দেখছি না যে? শেষের বাক্যটা এদিক ওদিক তাকিয়ে হাসানকে দেখতে না পেয়ে বলল আদনান। মীরাব হুসনায়রা বেগমকে ভেতরে নিয়ে এসে বসতে দিল। অবিন্যস্তভাবেই জবাব দিল। সে একটু বাহিরে গেল, বলল প্রয়োজন আছে। তোমরা বসো, আমি রুটি করছিলাম।
অল্প একটু বাকি আছে। আমি আসি। প্রশ্নটা করতে গিয়েও থেমে গেল আদনান। মায়ের দিকে তাকাতে হোসনায়রা বেগম বলে উঠলেন, এই শরীর নিয়ে এসব করতে বলেছে কে? আমরা কি এখানে খেতে এসেছি? মীরা মৃদু গলায় বলল, বেশি কিছু করিনি, তোমরা বসো, আমি এখনই আসছি। আদনান মীরাবকে থামিয়ে দিয়ে বলল, মীরাব, তোমার সাথে জরুরি কথা আছে, আমি এসে কথা বলি। ততক্ষণে হাসান চলে আসবে। মানে? হোসনায়রা বেগম উঠে দাঁড়ালেন, বললেন, দুজন কথা বলো, আমি রুটির বিষয়টা দেখছি। মীরাব একটু অপ্রস্তুত হলো, তবে আদনানের ওপর এতটুকু ভরসা তার আছে যে সে উল্টাপাল্টা কোনো কথা, পুরনো কথা সে তুলবে না। আদনান বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর। যে পুরুষ, যে কিনা একটা পুরো সমাজ ব্যবস্থা সামলে চলেছে, সে নিজেকে সামলাতে পারবে না? অবশ্যই পারবে। রাত 8টার দিকে খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন হোসনায়রা বেগম। মা ছেলে খুব বেশি সময় নেয়নি। যে প্রয়োজনে এসেছিল সেটা হাসান বাড়ি ফেরার আগেই সম্পন্ন হয়েছে। ভোরবেলাতে গ্রামে ফিরতে হবে দুজনের। হোসনায়রা বেগম আফসোস করেই যাচ্ছেন, এখানে এসে থাকায় না জানি কতগুলো কাজ আটকে আছে। হাসান বাসায় ফিরেছে অনেকটা দেরি করে। ফিরেই মীরাবকে জানালো, বন্ধু অসুস্থ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিতে হয়েছিল। ফোন করে জানিয়ে দেওয়ার ফুরসত মেলেনি। বাসায় এসে মীরাবকে এবং মেহমানদের কতবার যে সে সরি জানালো। হোসনায়রা বেগম এবং আদনানের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। দুজনকে বিদায় জানিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল হাসান। মীরাব খালামণি এবং আদনানকে বিদায় জানাতে দরজায় এসে দাঁড়ালো। বিদায় নিয়ে দুজন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আদনান কি মনে করে থেমে গেল। মীরাবের দিকে ফিরে তাকিয়ে বলল, বাহিরের মানুষে তোমাকে বলতে হচ্ছে, তোমার বরের কাছ থেকে তুমি একটু সাবধানে থেকো। মাথায় রেখো, দুষ্টু লোকের কথা বেশি মিষ্টি হয়। তার কথায় মিষ্টতা বাড়লে ধরে নেবে কোনো সমস্যা ঘটবেই। মীরাব আদনানের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর মন ভার করে বলল, জানেন আদনান ভাই, ভাগ্যিস পুনর্জন্ম বলে কিছু নেই, নইলে সৃষ্টিকর্তাকে বলতাম, আল্লাহ পরবর্তীতে যা খুশি বানায়ও, কিন্তু মেয়ে বানায়ও না। আফসোসটা তোমার সঙ্গী না হোক। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথাটা বলে নিঃশব্দে বেরিয়ে গেল আদনান। ঘরবন্দি জীবন চলছে মীরাবের। বাড়ি থেকে বের হওয়া হয় না তার। দু একদিন হাসানকে বলেছিল তাকে নিয়ে সকালে একটু হাঁটতে বের হতে, কিন্তু হাসানের সকালে ঘুম ভাঙেনি। মাঝে মাঝে মনে হয় একাই বের হতে, কিন্তু পরক্ষণে আর বের হওয়া হয় না তার। প্রতিদিন একটু করে ছাদে যায় সে। খালি পেয়ে ছাদের এই পাশ থেকে ও পাশে কয়েকবার পায়চারি করে। আজও ছাদে গিয়েছিল সে। হাঁটতে হাঁটতে যখন ভালো লাগছিল না, তখনই বাসায় এসে বিশ্রাম নিতে শুয়ে পড়েছে সে। সারাদিনের মানুষের কোলাহল কমে এসেছে। তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে কিছুটা। রাত নেমে এসেছে নিঃশব্দে। চারিদিকে আলো কাটিয়ে অন্ধকার জায়গা করে নিয়েছে। ব্যালকনির দরজাটা খোলা। শীতল হাওয়া ভেতরে আসছে। রুমের ভেতরে একা একা শুয়ে আছে মীরাব। হাতে ফোন বাজছে। ইচ্ছে করে রিসিভ করছে না সে। বাতাসে অসম্ভব শান্তি শান্তি লাগছে তার। ফোন বেজেই চলেছে। এভাবেই কিছুক্ষণ কেটে গেলে চোখ খুলল সে। ফোনটা হাত থেকে বিছানায় রেখে উঠে বসলো। রান্নাঘরে গিয়ে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আবার রুমে ফিরে এলো। ফোন তখনও বাজছে দেখে এবার কলটা রিসিভ করলো সে। ভারী কণ্ঠে বলল, বলো। ফোনের ওপাশে থেকে হাসান তড়িঘড়ি করে বলে উঠল, কতবার কল দিয়েছি তোমায়, ফোন কোথায় রাখো? কাছেই ছিল। রিসিভ করছিল না কেন? জানি না, কথা বলতে ইচ্ছে করছিল না। হাসান যেন রেগে উঠল। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, মশকরা কর আমার সাথে? সারাদিন অফিস করে বাজারে এসেছি, তোমাকে কল দিয়েই যাচ্ছি, আর তুমি আছো তোমার মর্জি নিয়ে। এতই তো আমাকে ঘৃণা করো, তাহলে বাড়ি কেন চলে যাচ্ছ না? মীরাব ছোট করে বলল, সরি। হাসান কিছুক্ষণ চুপ করে রইল। কয়েকবার টানা শ্বাস ফেলে বলল, সরি। অনেকক্ষণ মাছের বাজারে দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে কল দিচ্ছি, তাই একটু রাগ দেখিয়ে ফেলেছি, সরি প্লিজ।
এই সময় বাজারে কেন গিয়েছো? ভাবলাম বাজারটা করে আনি। কি কি কিনবো বলো তো? যা ভালো লাগে নিয়ে এসো। আরো কিছু কথা হলো দুজনের। কথা শেষ করে ফোন রাখতে হঠাৎ কলিং বেল বেজে উঠল। এই অসময়ে কে আসতে পারে ভেবে পেল না মীরা। এই সময় কে আসতে পারে তার ভাবনার যেন শেষ নেই। দরজা খুলবে কি খুলবে না সেটা ভাবতে ভাবতে বেল আরো একবার বেজে উঠল। আচমকা বেল বেজে ওঠা এক প্রকার চমকে উঠল মীরা। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল মীরা। প্রশ্ন করলো, কে? দরজার ওপাশে কে তা জানতে প্রশ্ন করতেই ওপাশে থেকে চিরপরিচিত মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। কেউ জানালো, গুলনিহাল মা, দরজা খোলো। মায়ের কণ্ঠস্বর। ঠিক শুনলো মীরা? ভুল শুনলো না তো? গুলনিহাল নামে তো শুধু তার মাই তাকে ডাকে, আর ডাকতো আদনান। কি আদরে ছিল সে ডাক। দীর্ঘশ্বাস আসে তার। সব হারিয়ে অসহায়ের মতো বেঁচে আছে সে। কতদিন পুরনো সেই ডাক প্রিয় মানুষগুলোর মুখে শোনে না সে। মীরাব দরজা খুলল। সে শুধু মাকে আশা করেছিল, কিন্তু মায়ের পাশে বাবাকেও দেখতে পেল। মা অসুস্থ শরীর নিয়ে এত দূর একা আসবেন না, এটা স্বাভাবিক জেনেও মাকে একাই আশা করেছিল সে। কিন্তু দরজার ওপাশে মায়ের সাথে বাবাও দাঁড়িয়ে আছে। মুখটা মলিন হলো মীরাবের। মুখ থেকে খুশির রেখা মুছে গেল। ভেতরে এসো। মীরাবের বাবা বশির আহমেদ এবং মা মোহনা বেগম বাসার ভেতরে প্রবেশ করলেন। মীরাব দরজা আটকে ধীরে ধীরে মা বাবার পিছু পিছু ভেতরে গেল। দুজনে বসলেন বসার ঘরে। মীরাব দাঁড়িয়ে। মোহনা বেগম মেয়েকে ডেকে পাশে বসালেন। দুজনের মধ্যে টুকটাক কথা হচ্ছিল। তখনই হাসান নিজেও চলে এলো বাসায়। হাসান বাজার থেকে সবজির সাথে সাথে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। জামা তাকে বাইরে থেকে খাবার নিয়ে আসতে দেখে বশির আহমেদ বললেন, খাবার কি রেস্টুরেন্ট থেকে নিয়ে এলে? হাসান মৃদু হেসে জানালো, জি বাবা, আম্মা অনেকদিন পর এসেছে। মীরাবা এত কিছু রান্না করতে পারবে না। বুয়া গতকাল থেকে ছুটিতে আছে। আমি সকালে একটু রান্না করে রেখে গিয়েছিলাম মীরাবের জন্য। ওটা দিয়ে সারাদিন চলেছে। ও তো আগের মতো নেই। এখন বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবে না। মেয়ের প্রতি প্রগাঢ় ভালোবাসা দেখে মুগ্ধ হলেন বশির আহমেদ। প্রলম্বিত শ্বাস ফেলে মেয়ের দিকে চেয়ে বললেন, দেখেছ দেখেছ মানুষ ভুল করলে তাকে একটাবার সুযোগ কেন দিতে হয়? আমি হাসানের তোমার প্রতি যত্ন দেখে অবাক হচ্ছি। এমনটাই তো আমি চেয়েছিলাম। হাসান মাথা নিচু করল। শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি ভুল পথে গিয়েছিলাম। আমার ওরকম ভুল আর কখনো হবে না। আমি ছাড়া তো মীরাবের এখানে কেউ নেই। আমার বাবা মা এখান থেকে একটু সামনে থাকে, বেশি দূর না। অথচ তারা একটাবার আমার বউকে দেখতে এলো না। এখন আমিও যদি মীরাবের সাথে যাচ্ছে তাই আচরণ করি, তাহলে কি শোভনীয় দেখায়? মীরাব এতক্ষণে বলে উঠল, তোমার বাবা এসেছিল আজ সকালে। হাসান মুখ তুলে চাইল, তোমাকে দেখতে এসেছিল? হ্যাঁ। নাতি হবে শুনে খুশি হয়েছে? নাতি নাকি নাতনি হবে সেটা কে জানে। যেটাই হোক, ভালোভাবে আসুক সে। মা এসেছিল? মীরাব দীর্ঘশ্বাস ফেলে বলল, না। বশির আহমেদ বললেন, ওটা তোমার সৎমা। ওনার কাছে কিছু আশা করো না। সবার মাঝে টুকটাক কথা চলতে থাকলো। মোহনা বেগম পুরোটা সময় চুপচাপ রইলেন। কিছুক্ষণ পর স্বামী এবং জামাতাকে খেতে দিয়ে একটা প্লেটে মীরাবের জন্য খাবার নিয়ে রুমে গেলেন। মীরাব বিছানায় বসেই ছিল। মা আসতেই নড়ে চড়ে সোজা হয়ে বসলো। মায়ের হাতে প্লেট দেখে হাস্যোজ্জ্বল মুখে শুধালো, তুমি খাইয়ে দেবে আম্মু? মোহনা বেগম মেয়ের পাশে এসে বসলেন। বললেন, কতদিন আমার মেয়েটাকে আদর করে তুলে খাওয়াই না। সেদিন গেলি তখন তো অসুস্থ ছিলাম। আজ আমি আমার মেয়েকে খাইয়ে দেব। খাবার এক লোকমা মীরাবের দিকে এগিয়ে দিতে মীরাবও খেয়ে নিল। মেয়েকে খাওয়াতে খাওয়াতে মা প্রশ্ন করলেন, তুই কেমন আছিস মা? মীরাবের খাবার চিবানো বন্ধ হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ নামিয়ে নিয়ে জোর করে হাসার চেষ্টা করলো। বলল, এতক্ষণে এই প্রশ্ন করছো? ভালো আছি আমি। সত্যিই ভালো আছিস তুই? মীরাব কিছুক্ষণ চুপ রইল। তারপর মৃদু গলায় বলল,
আমার স্বামী যেদিন অন্য নারীকে মস্তিষ্কে জায়গা দিয়েছে, মনে বসত করার ঠাঁই দিয়েছে, শরীর স্পর্শ করেছে, সেদিনই তোমার মেয়ের মন মারা গেছে আম্মু। শরীরটা ভালো মন্দ মিলিয়ে চলছে। তোর বাবার কথা শুনে কেন এখানে ফিরলি? হাসানের প্রতি ঘৃণা নিয়ে কতদিন পড়ে থাকবি তুই? যতদিন ভাগ্যে আছে। আমার যাই হয়ে যাক, মনে রেখো আমি বাবাকে মাফ করব না। আমার সুন্দর জীবন সে নিজে হাতে নষ্ট করে দিয়েছে। শেষের কথাগুলো বলার সময় মীরাব কেঁদে ফেলল। মোহনা বেগম বাম হাতে মেয়ের গাল মুছে দিয়ে বললেন, আমি এক অমানুষের সংসার করছি। আমি চাই না তুই আরেক অমানুষের সাথে সংসার কর। আমি নিজেও চাই না আম্মু। আমি এখান থেকে খুব জলদি বিদায় নেব। বাবাকে চোখে আঙুল দিয়ে বোঝাবো সে নিজেও ভুল করে। মোহনা বেগম আর কিছু বললেন না। মেয়ের দিকে শুধু মলিন মুখে চেয়ে রইলেন। মেয়ের কষ্ট তিনি সহ্য করতে পারেন না, তাই তো আসার পর থেকে হাসানের সাথে তিনি একটা কথাও বলেননি। সব জানার পর মেয়ের কথা ভেবে বিবেক বাধা দিয়েছে তাকে। রাত 2টার দিকে অসম্ভব পেট ব্যথায় ঘুম ভেঙে গেল মীরাবের। রাতে খাওয়া দাওয়া শেষ করে মা বাবা চলে যাওয়ার পর সে আর হাসানও ঘুমিয়ে পড়েছিল। এর মাঝে মীরাব আর ওঠেনি। একবারে ঘুম ভাঙল রাত 2টায়। পেটে অসম্ভব ব্যথা করছে। অন্ধকারে বালিশের দিকে খুঁজে খুঁজে ফোনটা হাতে নিল। টর্চ জ্বালিয়ে বিছানা থেকে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারছে না। হাসানকে ডাকার চেষ্টা করলো মীরাব। কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। পাশে হাত এগিয়ে দিতেই বুঝলো বিছানা হাসানের জায়গায় কোলবালিশ রাখা। আশেপাশে খুঁজে হাসানকে পেল না। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল সে। এরপর জোরে করে হাসান বলে ডাক দিতেই ব্যালকনি থেকে দৌড়ে এলো হাসান। রুমে লাইট জ্বেলে দিল সে। ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মীরাব, ঠিক আছো? মীরাব বাঁকা চোখে তাকালো হাসানের দিকে। জানতে চাইলো, বাইরে কি করছিলে তুমি? হাসান কি বলবে বুঝতে পারছে না। হাতে ফোন, কলে কারো সাথে কথা বলছিল সে। মেয়েলি গলা ভেসে আসছে। হাসান হঠাৎ মীরাবের ডাকে সব ভুলেই গিয়েছিল। মনে হতেই তাড়াতাড়ি করে কল কেটে দিল। আমতা আমতা করে বলল, বাইরে কারো পায়ের শব্দ পাচ্ছিলাম। সন্দেহ হচ্ছিল, তাই ব্যালকনিতে মাত্রই গিয়ে দাঁড়িয়েছিলাম। তুমি এমন করছো কেন? ফ্যান তো চলছে, ঘেমে গিয়েছো কেন? খারাপ লাগছে? মীরাব নিজের 2 হাত এগিয়ে দিয়ে বলল, আমার খুব পেট ব্যথা করছে, কাপড় ভেজা ভেজা লাগছে, বুঝতে পারছি না। হাসানকে বেশ শান্ত দেখালো। তার শান্ত ভাব মীরাব নিজেও বুঝলো। হাসান এসে মীরাবের হাত ধরে টেনে তুলে বসালো। প্রশ্ন করলো, কেমন ব্যথা করছে? মীরাব পুনরায় ব্যথায় কুঁকড়ে উঠল। চোখ খিচে বন্ধ করে নিয়ে বলল, পিরিয়ডের ব্যথার মতো, সহ্য করতে পারছি না। আমাকে একটু ধরে ওয়াশরুমে দিয়ে আসবে? হাসানকে বোধহয় এবার একটু চিন্তিত দেখালো। মীরাবকে ধরে বলল, চলো। হাসান মীরাবকে ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসার পর প্রায় মিনিট 5 কেটে গিয়েছে, মীরাব বের হয়নি। হাসান ফোনে কিছু একটা টাইপিং করছে আর ওয়াশরুমের সামনে দিয়ে পায়চারি করছে। কিছুক্ষণ পর পর মীরাবকে ডেকে জিজ্ঞেস করছে, মীরাব, সব ঠিক আছে তো? ঠিক আছো তুমি? ওয়াশরুমের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে একবেলা ধরে কান্না করেই যাচ্ছে মীরাব। এই অল্প সময়টুকুতেই চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। সমানে নাক টানছে আর চোখ মুছছে সে। নিজেকে কিছুটা সামলে ওয়াশরুমের দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে হাসানকে ডেকে বলল, ঝুড়ি থেকে আমার একটা সালোয়ার দেবে? মীরাবের কান্না জড়িত গলা টের পেল হাসান। কিছু জিজ্ঞেস না করে মীরাবের প্রয়োজনীয় কাপড় এগিয়ে দিল। মীরাব পোশাক পরিবর্তন করে প্যাট চেপে ধরে বাহিরে বেরিয়ে এলো। হাসান পুনরায় এগিয়ে এলো তার দিকে। জিজ্ঞেস করলো, চেঞ্জ করতে হলো কেন? ঠিক আছো তুমি? কিছু হয়নি তো? মীরাব এক হাতের উল্টো পাশে চোখ মুছে অসহায় ভঙ্গিতে হাসানের দিকে তাকালো। কণ্ঠে তাচ্ছিল্য মিশিয়ে বলল, এত নিচে নামতে পারলে তুমি? তুমি মানুষ? নিজের চরিত্রের দোষে নিজের হবু সন্তানকে মেরে ফেললে তুমি? একটু বিবেকে বাঁধলো না? কিভাবে পারলে তুমি নিজেকে বাবা না হতে দিয়ে প্রেমিক বানাতে? প্রেমিকার জন্য এত কিছু? ছি হাসান, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না।
কথাগুলো বলে ফ্লোরে পড়ে গেল মীরাব। সম্ভবত জ্ঞান হারালো সে। লুটিয়ে পড়ল পুরো শরীর। বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে, দুনিয়া ছাড়তে বাধ্য করতে একটু বাধেনি তোমার? বাচ্চাটা জন্মানোর আগেই মায়ের পেট থেকে পৃথিবী ছাড়লো, ছাড়তে বাধ্য করলো বাবা নামক অমানুষ। আমি শুধু জেনেছিলাম আমি মা হব। বাচ্চার উপস্থিতি আমি বুঝতেও পারিনি। না হয়েছিল পেটের আকার পরিবর্তন, আর না বুঝেছিলাম বাচ্চার উপস্থিতি। আমার সুখকর অনুভূতি জন্মানোর আগে কেন তাকে মেরে ফেললে তুমি? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমার বাচ্চা কি করেছিল তোমার? আমি ঘর করতে চেয়েছিলাম, চলেই তো গেছিলাম তোমার পথ পরিষ্কার করে। তাহলে এমন কেন করলে? আমি আমার বাচ্চাকে নিয়ে আজীবন কাটিয়ে দিতাম। সেই ছোট ছোট হাত, পা, নরম গা, হাসি হাসি মুখ, কোনো কিছু আমি দেখতে পাবো না, ছুতে পারবো না। আমার অস্বস্তি হচ্ছে। আমাকে কেন মেরে ফেললে না? আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমাকে মেরে ফেললেই তো ল্যাটা চুকে যেত। কথাগুলো বলেই মায়ের কোলে মুখ গুজে কান্না জুড়ে দিল মীরাব। মা মোহনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বারবার শান্ত হতে বলছেন। পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছেন বশির আহমেদ। একটু দূরে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে কিছুক্ষণ পরপর ফোঁস করে নিঃশ্বাস ফেলছে হাসান। নিজেকে নিরপরাধ প্রমাণের কোনো চেষ্টা এখন অবধি সে করেনি। বশির আহমেদ মেয়ের এমন বিলাপ সেই ভোর রাত থেকে শুনছেন। হাসান যখন ব্যতিব্যস্ত হয়ে বশির আহমেদকে কল করে জানালো মীরাবের অবস্থা, তখনই মোহনা বেগমকে নিয়ে পুনরায় মেয়ের বাসায় রওনা দিয়েছিলেন তিনি। ফজর অবধি মীরাব যেভাবে সজ্ঞানে ছিল না, যখন থেকে পূর্বের তুলনায় শরীরটা ভালো লেগেছিল, তখন থেকে সে হাসানকে দোষারোপ করে যাচ্ছে। কেন করছে সে কিছুতে বোধগম্য হচ্ছে না। মীরাব পুরোপুরি সুস্থ থাকলে হয়তো বশির আহমেদ এতক্ষণে একটা ধমক বসিয়ে চুপ করিয়ে দিতেন, কিন্তু এখন তিনি সেটা করতে পারছেন না। মেয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে আছেন। বশির আহমেদ হাসানের বাবাকে খবর দিয়েছেন। সকাল হতে না হতেই তিনি বাসায় এসে হাজির হলেন। পুরো ঘটনা জানার পর বৌমাকে সান্ত্বনা দিয়ে কিছুক্ষণ থেকে চলেও গেলেন। মোহনা বেগম মেয়েকে বিশ্রামে রেখে পোশাক, বিছানা, রুম পরিষ্কার করে কিছু নাস্তা বানালেন। সেটা সবাই খেতে বসলো। তিনি মেয়ের জন্য খাবার নিয়ে বেডরুমে প্রবেশ করলো। ওদিকে বশির আহমেদ কিছুটা খেয়ে হাসানের দিকে তাকালেন। কপাল কুঁচকে বললেন, মীরাব যা বলছে তা সত্য? হাসান কথাটা সম্পূর্ণ অস্বীকার করে জানালো, বাবা, মীরাব এমনি আমাকে সন্দেহ করে। আমি তখন কিছু বলিনি, কারণ এমনিতেও শরীর খারাপ। তার উপর আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হই, তাহলে ওর মানসিক অবস্থা আরো খারাপ হবে। বলুক নাও, আমি কিছু মনে করিনি। ক্ষতি তো শুধু ওর হয়নি, আমারও হয়েছে। আমি নিজে কিভাবে নিজের সন্তানের প্রাণনাশের কারণ হব বলেন তো? বশির আহমেদ কিছুক্ষণ হাসানের দিকে চেয়ে রইলেন। তিনি হাসানকে বিশ্বাস করেন। ওনার ধারণা মতে মীরা বিয়ের প্রথম দিক থেকে হাসানকে নিয়ে টুকটাক একথা ওকথা বলতো। এখনো সেটাই করে যাচ্ছে। মেয়ে যেন বিগড়ে না যায় তার জন্য ছোটবেলা থেকে শাসনে বড় করেছেন তিনি। তবুও কিভাবে যে মেয়েটা আদনানের সাথে জড়িয়ে গেছিল কে জানে। বিয়ের 4 বছর হতে চলল, এরপরও মেয়েটা বরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। সত্যিই তো, বাবা হয়ে কোন পুরুষ কিভাবে নিজের সন্তানকে মেরে ফেলবে জন্মানোর আগে? মায়ের যত্ন, সেবায় মীরাব কিছুটা সুস্থ বোধ করলো। হাসানের কথায় মীরাবকে একবার চেক আপ করাতে ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে মূলত চায় মীরাব যেন সেই এক কথা বারবার সবার সামনে না বলে। কিন্তু মীরাব একদম নিশ্চিত হয়ে বসে আছে যে হাসান গত রাতে ওষুধের সাথে হয়তো অন্য কোনো ওষুধ খাইয়েছে, যার কারণে আজ এমন হয়েছে। মীরাব কিছুক্ষণ পরপর ফুফিয়ে কেঁদে উঠছে। মোহনা বেগম বোঝাচ্ছেন, এরকম অনেকেরই হয়। তবুও মীরাবের কান্নাকাটি থামছে না। সে মাকে বোঝাতে ব্যস্ত, এটা হাসানই করেছে। হাসানের কথা মতো মীরাবকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। হাসান নিজে একা না গিয়ে মীরাবের বাবা মাকেও সাথে নিয়েছে। 3 জনকে ওয়েটিং রুমে বসিয়ে সিরিয়াল নিয়ে নিল সে। হাসানকে ওয়েটিং রুমে আসতে দেরি হতে দেখে মায়ের কাছে বারবার সেই প্রলাপ করে চলেছে মীরাব।
মোহনা বেগম মেয়েকে বেশ ভালোভাবে সামলে যাচ্ছেন, বোঝাচ্ছেন এর চেয়েও বড় কিছু হয়ে যেতে পারত, মীরাবের বড় ক্ষতি হতে পারত, কিন্তু সেরকম কিছু হয়নি। আর এরকম গর্ভপাত হয়েই থাকে। মোহনা বেগম আরো বোঝাচ্ছেন আল্লাহ হয়তো এর মাধ্যমে ভালো কিছু লিখে রেখেছে, যা সামনেই মিলবে। সবার ভাবনা অনুযায়ী ডাক্তার ঠিক একই কথা বললেন। গর্ভপাতে সেরকম বাহ্যিক কোনো কিছু লক্ষণীয় নয়। অতিরিক্ত দুশ্চিন্তায় কিছুটা হৃদরোগ দেখা দিয়েছে। অভ্যন্তরীণ কিছু ছোটখাটো কারণে গর্ভপাত ঘটেছে। ডাক্তার সতর্ক করে দিয়ে বললেন, আগামী কয়েকদিন মীরাবকে একটু সাবধানে থাকতে হবে, চলাফেরা সাবধানে করতে হবে। ডাক্তারের কথা সবাই মেনে নিল, মীরাবের মনটা কিছুতেই মানতে পারল না। মীরাব নিজের অনুমানকে কেন্দ্র করে ঘুরতে থাকলো। সে ভেতরে ভেতরে নিজের ভাবনা সীমাবদ্ধ রাখলো। বাহিরের কাউকে নিজের চিন্তা ভাবনা আর বুঝতে দিল না। বশির আহমেদ মেয়েকে এবার বোঝালেন, অন্তত এই ব্যাপারে হাসানকে সন্দেহ করা তার মোটেও উচিত হয়নি। মীরাবের আজকাল খুব ইচ্ছে করে বাবাকে সব বলে দিতে, অভিযোগ জানাতে, কিন্তু সে পারে না। নিজের বাবার সাথেও সে আর কোনো প্রমাণ ছাড়া কথা বলার সাহস করে না। সুতরাং বাবার কথা মাথা পেতে নিয়ে হাসানের কাছে ক্ষমাও চেয়ে নিল। বাসায় ফিরে গোসল করলো মীরাব। অনেকটা সময় ধরে গোসল করলো সে। বাসায় সে আর হাসানই ফিরেছে। বশির আহমেদ এবং মোহনা বেগম ডাক্তারের ওখান থেকে নিজেদের বাসার উদ্দেশ্যে বেরিয়েছেন। বাসায় ফিরে প্রায় আধা ঘন্টার বেশি সময় নিয়ে গোসল করে বের হলো মীরাব। হাসান শুয়ে শুয়ে ফোন টিপছে। তাকে একদম স্বাভাবিক দেখাচ্ছে। এই লোকটাকে দেখে কেউ বলতে পারবে না সে অনাগত সন্তানকে হারিয়েছে। হাসানকে দেখে পাহাড় সম কষ্ট বুকে চাপা দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। মীরা ভেজা পায়ে ব্যালকনিতে কাপড় মেলে দিতে দিতে বলল, তুমি কি বাইরে যাবে? হাসান ফোন থেকে কিছু সময়ের জন্য চোখ সরিয়ে বলল, কেন বলো তো? মীরাব রুমে ফিরে এসে বলল, আমার কিছু জিনিস লাগতো। তোমাকে তো ডাক্তার বিশ্রাম নিতে বলল, এখন তোমার বের হওয়া উচিত হবে না। আমি যাব কে বলল? আমি এনে দেব। কি লাগবে বলো? মীরাব নিজের ডায়েরি আর কলমটা নিয়ে খাটের একপাশে বসলো। লিস্ট করতে করতে বলল, যা যা লিখে দিচ্ছি তার সব নিয়ে আসবে। হাসান পকেট থেকে ওয়ালেট বের করে ভেতরটা দেখে বলল, ওয়ালেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, কম করে লিখো। মীরাব সহসা বলে উঠল, বড়লোক জামাই আমার, বউয়ের ক্ষেত্রে কিপটামি করলে হবে? এই নাও, এগুলো নিয়ে এসো। ডায়েরি থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে হাসানকে ধরিয়ে দিল মীরাব। ঠিক আছে বলে হাসান কাগজটা নিয়ে পকেটে রাখলো। হাত মুখ ধুয়ে তৈরি হয়ে বেরিয়েও গেল। হাসান বেরিয়ে যেতে দরজা আটকে স্বস্তির একটা শ্বাস ফেলল মীরাব। ধীর পায়ে শোবার ঘরে চলে গেল। চার্জ থেকে নিজের ফোনটা খুলে হাতে নিল। এবার প্রয়োজন পড়েছে গোয়েন্দাগিরির সূচনা ঘটানো। মনে পড়ল আদনানের কথা। সেদিন আদনান এমনি এমনি এ বাড়িতে আসেনি, শুধুমাত্র মীরাবের সাথে দেখা করতে তো একদমই নয়। আদনান সেদিন নিজে ব্যালকনির এক কোনায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে গিয়েছে। ব্যালকনিতে একাধিক ফুলের টব, অনেক জিনিসপত্র থাকায় ক্যামেরা সহজে কারো চোখে পড়ার কথা না। হাসান হয়তো কল্পনাও করতে পারেনি তারই বিরুদ্ধে তারই বাড়িতে ক্যামেরা লাগানো হয়েছে। মীরা ফোনটা নিয়ে বসলো ফুটেজ চেক করার জন্য। আদনান তাকে সেদিন সব শিখিয়ে দিয়ে গিয়েছে। মীরাব গত রাতের সময় খেয়াল করে ফুটেজ টেনে সেই সময় নিল। অপেক্ষা করতে থাকলো সেটা দেখার জন্য যে হাসান গত রাতে ব্যালকনিতে কি করছিল। মীরাব মনোযোগ দিয়ে ফুটেজ দেখছে। মনটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে তার। হাসান এমনি অমানুষ, কিন্তু এতটা অমানুষের চিন্তাও করতে পারেনি। রাতের ফুটেজটা সম্পূর্ণ দেখে কান্নায় ভেঙে পড়ল সে। একে তো প্রেমিকার সাথে এখনো যোগাযোগ রেখেছে, তার ওপর বাচ্চা নষ্ট করিয়েছে হাসান নিজে। মীরাব ঠিক সন্দেহ করেছিল রাতের ওষুধগুলোর সাথে বাচ্চা নষ্ট করার ওষুধও মিশিয়ে দিয়েছিল হাসান। মীরাব খেয়াল না করায় আজ এত বড় অঘটন ঘটে গেল।
এত নিকৃষ্ট একটা কারণে বাচ্চা নষ্ট করতে পারলো হাসান? একটু বুক কাঁপলো না? কেমন মানুষ সে? মীরাবের অনেকটা সময় লাগলো নিজেকে কিছুটা ঠিক করতে। ফোন ঘেঁটে আদনানের নম্বরটা বের করলো সে। বিয়ের আগে আদনানকে কথা দিয়েছিল খুব বেশি প্রয়োজন না হলে সে আদনানকে কিছুতেই কল করবে না। আজ মীরাব আদনানকে একটা কল করতে বাধ্য। আদনানের সাহায্য খুব বেশি করে প্রয়োজন তার। আদনানের নম্বর এখনো সে আগেরটাই আছে কিনা সে জানে না, তবুও আগে সেই নম্বরটায় বের করে কাঁপা কাঁপা হাতে কল করলো সে। মীরাবকে অবাক করে দিয়ে রিং হলো আদনানের নম্বরে। কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো সেই চিরপরিচিত পুরুষ কণ্ঠস্বর। হ্যালো গুলনিহাল। সামনাসামনি যতবার দেখা হয়েছে আদনান তাকে মীরাব নামেই ডেকেছে, কিন্তু আজ ফোন কলে সেই পুরনো মানুষের মুখে নিজের সেই নাম শুনে থেমে গেল মীরাব। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, কান্নাও পাচ্ছে তার, সবকিছু হারানোর কান্না। আদনান আবারও বলল, গুলনিহাল, ঠিক আছো তুমি? মীরাব এতক্ষণে ভারী কণ্ঠে বলে উঠল, আপনার সাথে আমার অনেক কথা আছে আদনান ভাই। আমার স্বামী আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছে। আমার কোনো কিছু আর সে বাকি রাখেনি। আমাকে মেরে ফেললেই তো পারত। সে প্রেমিকার সাথে দিব্যি যোগাযোগ রেখে চলেছে। প্রেমিকার কথায় নিকৃষ্ট একটা কারণে সে নিজের সন্তানকে পৃথিবীতে আসতে দেয়নি। কি হয়েছে আদনান জিজ্ঞেস করায় মীরাব কথাগুলো বলে কাঁদতে শুরু করলো। আদনান ওপাশে থেকে মীরাবকে শান্ত হতে বলছে। কান্না থামাতে খুব একটা জোর দেয়নি সে। মীরাবের একটু কেঁদে নেওয়া উচিত, যদি তাতে একটু মনটা হালকা হয়। কাউকে মনের কষ্টগুলো বলে কান্না করে হালকা হতে সবাই পারে না। যাকে বলবে সেই মানুষটাও সবার থাকে না। আদনান মনকে বোঝায় সে আছে মীরাবের জন্য। আদনান মীরাবের কান্নাকাটি বুকে পাথর চেপে শুনছে। চুপচাপ বসে থাকতে না পেরে পায়চারি শুরু করলো সে। এই মেয়ের কান্না সে এতগুলো দিন পর এসব সহ্য করতে পারছে না। এক পর্যায়ে ধাতস্থ হলো মীরাব। কান্না থামিয়ে থমথমে আওয়াজে বলল, আপনি শহরে আসবেন কবে? আদনান সময় নিয়ে বলল, মাত্র গ্রামে ফিরলাম। এখানে অনেক কিছু আমার উপর নির্ভরশীল। কয়েকটা দিন এখানে সময় দিতেই হবে। তোমার কি আমাকে প্রয়োজন? তোমার কি আমাকে প্রয়োজন? কথাটা কানে যেতে মীরাবের বুকের ভেতরটা ধক করে উঠল। বলতে ইচ্ছে হলো, আপনাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। সব সময় প্রয়োজন। চোখের পলক ফেলার মতো প্রতিটা সময় প্রয়োজন। মনের কথাগুলো বলতে পারল না মীরাব। হাসান যেমনই হোক, এখনো মীরাব তার স্ত্রী। প্রাক্তনকে এভাবে বলা সমীচীন দেখায় না, মোটেও দেখায় না। মীরাব নীরবতা ভেঙে বলল, এতদিনে কখনো তো সামান্য ফোন কলটাও করিনি। এখন যেহেতু বলছি তাহলে হয়তো প্রয়োজন আছে। কবে আসতে হবে? কবে আসতে পারবেন? গুলনিহাল তার আদনানকে এখন ডাকলে সে এখনই বেরিয়ে যাবে। ভালো করেই জানেন আপনার গুলনিহাল বেঁচে নেই। মীরাব তার প্রয়োজনে আপনাকে ডাকছে। আদনান প্রলম্বিত শ্বাস ফেলল, সামলে নিল নিজেকে। সংক্ষিপ্ত স্বরে বলল, অবশ্যই আসব। কবে আসতে হবে? সামনের সপ্তাহে। আমি আপনাকে আবার কল করব। আদনান সহসা বলে উঠল, তোমাকে কিছু দেখানোর ছিল। কি? প্রশ্ন মীরাবের। একটা ভিডিও। হাসানের কোনো কীর্তি? অনুমান করে ফেলেছ? মীরাব কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, সে ছাড়া আমাদের তো কথা বলার বা কাউকে কিছু জানানোর মতো কোনো বিষয় নেই। আদনান নির্লিপ্ত গলায় বলল, হাসানের বিষয় জানার পর তার পিছনে আমার লোক লাগানো আছে। 24 আওয়ার কেউ তাকে অবজারভেশনে রাখে। কোথায় যায়, কি করে, সব সব সব। মীরাব নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি জানলেন? যেদিন তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলে সেদিন তোমাকে বসিয়ে রেখে বাহিরে সে প্রেমিকার সাথে ছিল। না, মীরাবের খারাপ লাগছে না, একদমই খারাপ লাগছে না। যে মানুষ নিজের সন্তানকে মেরে ফেলতে পারে সে দুনিয়ার সব রকম জঘন্য কাজ করতে পারে। কোন রকম আশা সে আর হাসানের কাছে করছে না। এই লোকের কাছে ভালো কিছু আশা করা যায় না।
আদনান মীরাবের সাড়া না পেয়ে আবার বলল, সেদিন তার কোনো বন্ধুর কিছু হয়নি। সে প্রেমিকার সাথে বাইরে ছিল। প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পূর্বে প্রেমিকার সাথে ফোন আলাপ শেষ করে তবেই বাসায় ফিরে। তুমি যেন একটু হলেও বুঝতে পারো, এজন্য আমি নিজে গিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে এসেছি। মীরাব সহজভাবে বলে উঠল। সে প্রতিদিন মাঝরাতেও প্রেমিকার সাথে কথা বলে ব্যালকনিতে গিয়ে। হ্যাঁ, আচ্ছা বলো, কি করতে চাইছো তুমি? আগে শরীর, তারপর সবকিছু। তোমাকে আগে সুস্থ হতে হবে। আমি আছি তোমার জন্য। আমি ইরতেজে ইউসুফ আদনান। বেঁচে থাকলে সে সর্বদা তোমার জন্য থাকবে। মীরাব নাক টেনে কঠিন স্বরে বলে উঠল, আমি ওকে পথে বসাতে চাই। পথে মানে একদম পথে। আদনান কিছু একটা ভাবল, তারপর মৃদু গলায় বলল, আমি শহরে যাওয়ার পূর্বে তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? জানতে চাইল মীরাব। হাসানের ফোন চেক করতে হবে। তাদের কথাবার্তার প্রমাণ, যা জনসম্মুখে এলে তাদের সমস্যা হবে, এবং কিছু ছবি যাতে দুজনের ফেস ভালোভাবে বোঝা যায়। এসব জোগাড় করো, আমাকে পাঠাও, নইলে নিজের কাছে রেখে দাও। সমস্যা নেই, আমি পারবো। এখন রাখছি, কেউ এসেছে বলে কল কাটলো মীরাব। টের পেল কলিং বেল বাজছে। তাড়াতাড়ি করে কল লিস্ট থেকে নম্বর ডিলিট করে ফোনটা রিফ্রেশ করে রেখে দিল। হাসান দুই হাত ভর্তি মীরাবের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। চিপস, বিস্কুট, চকলেট, কয়েক ধরনের বাদাম, নুডলস থেকে শুরু করে অনেক কিছু। মীরাবকে দরজা খোলার সাথে সাথে হাসান ব্যস্ত গলায় বলে উঠল, কত কি আনিয়েছো দেখো একবার। আমার পকেট ফাঁকা করে ছেড়েছ। ধরো ধরো। মানলাম আমি খুব একটা অসুস্থ নই, বিছানায় পড়ে যাইনি, তাই বলে এখন এসব করাবে? ভেতরে নিয়ে এসো নিজে। এতটা পথ নিয়ে এসেছ, আর ভেতরে নিয়ে আসতে পারছো না? বলেই দরজার পাশে সরে দাঁড়ালো। পেয়েছিল একজন, বলে ভেতরে প্রবেশ করলো হাসান। মীরাব দরজা আটকে দিয়ে মনে মনে বলল, তোমার টাকা আমি গচ্ছিত কিছুতেই রাখবো না হাসান। ধ্বংস করে দেব সবকিছু। সব হারাবে তুমি। সব সব সব। কিছু অবশিষ্ট থাকবে না, কিচ্ছু না। রাত গভীর হয়ে চলেছে। গ্রাম জুড়ে রাজত্ব চালাচ্ছে ঘন অন্ধকার এবং নিস্তব্ধতা। গ্রামের সবাই অনেক আগে পাখির মতো নিড়ে ফিরেছে। শন শন শব্দে কিছুক্ষণ পর পর বাতাস বইছে এবং নিস্তব্ধতা কাটিয়ে যাচ্ছে, তবে তার প্রস্থান খুব তাড়াতাড়ি ঘটছে। গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে অনেক আগে, কিন্তু রাত 8টা বা 9টার পরপরই চারদিক অন্ধকারে ডুব দেয়। শুনশান নীরবতা ঘিরে ধরে। আকাশে চাঁদের দেখা দিলে তারার মেলা বসে ম্লান আলো ছড়াতে, নয়তো অন্ধকারে নিমজ্জিত থাকে পুরো গ্রাম। সন্ধ্যা থেকে শুরু ঝিঝি পোকার ডাক, গোবরে পোকার উড়াউড়ি, পাখির ঘরে ফেরা, সাথে বাড়িতে ফিরতে শুরু করে বাইরে অবস্থান করা প্রত্যেকটা মানুষ। মেঠোপথের পাশে পুরনো ধাঁচে দোতলা বাড়ি, নাম খন্দকার নিবাস। বাড়ির সামনে বড় একটা বাগান। বড় এই বাগানটি কয়েক জাতের আম, কাঁঠাল, পেয়ারা এবং মেহগনি গাছ দিয়ে ভর্তি। অন্ধকারে প্রায় সবটা নিমজ্জিত, কিন্তু বাড়িতে এখনো কোথাও কোথাও মৃদু আলো বিদ্যমান। বাড়ির সবাই হয়তো অনেকক্ষণ আগেই ঘুমের প্রস্তুতি নিয়েছে। নির্ঘুম যে ব্যক্তিটি নিজের কক্ষে পায়চারি করছে কিছু একটা ভেবে, সে ঘরের আলো নিভিয়ে হারিকেন জ্বালিয়ে আলো মৃদু করে নিল। জানালা দিয়ে এদিক ওদিক দেখে এগিয়ে গিয়ে খট করে দরজা খুলে চৌখাটের বাহিরে পা বাড়ালো। আলতারাঙা পা দুটো সন্তর্পণে সামনের দিকে এগিয়ে চলেছে। চোখ দুটো সাবধানের সাথে এদিক ওদিক দাপিয়ে বেড়াচ্ছে। পা দুটো এক কদম দুই কদম করে সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়িতে পা রাখতে সহসা দোতলা থেকে চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। এত রাতে চেঁচামেচি কেন? কি হয়েছে বুঝতে পারল না সে। আগ্রহ হলো জানার। তড়িঘড়ি করে উপরে সিঁড়িতে পা রাখবে, তখনই ভরাট পুরুষালী গলা ভেসে এলো, রুচি, এত রাতে বাহিরে কি? পিছন থেকে কারো ডাক পেতেই ঘুরে তাকালো রুচি। দেখতে পেল আশরাফ খন্দকার। ভয়ে যেন গলা শুকিয়ে গেল রুচির।
আশেপাশে তাকিয়ে আর কাউকে না দেখে আমতা আমতা করে বলল, বিকট আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছি। শব্দ তো হলো মাত্র, তুমি আগেই বেরিয়েছ কেন? কারণ কি? মাথা নিচু করলো রুচি। কি বলবে ভেবে পাচ্ছে না। সে যেতে চেয়েছিল আদনানের কাছে। আদনান সেদিন গ্রামে আসে সকালবেলা। সারাদিন বাড়িতেই ছিল, কিন্তু রাতে আশরাফ খন্দকার আবার কোথায় যেন পাঠিয়ে দিয়েছিলেন। আদনান কোথায় আর কেন গিয়েছিল মূলত সেটা জানতে রুচি এত রাতে বেরিয়েছিল। দিনে তো আদনানের দেখা পাওয়া যাচ্ছিল না, এবং রুচি কোনো ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, জানলে আশরাফ খন্দকার খেপে উঠবেন। রুচি শুকনো ঢোক গিলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আশরাফ খন্দকার পুনরায় প্রশ্ন করলেন। রুচি তবুও মাথা নিচু করে মুখে কুলু পেটে দাঁড়িয়ে রইল। আশরাফ খন্দকারের ধৈর্যের বাঁধ যেন ভাঙল। এক ধমকে রুচিকে নিজের কক্ষে ফিরে যেতে বললেন তিনি। রুচি আর দেরি না করে ফিরে যেতে পা বাড়ালো নিজের ঘরের দিকে। আশরাফ খন্দকার দ্রুত পায়ে উপরে উঠে গেলেন। বেরিয়ে এলো রুচিও। এদিক ওদিক ভালো করে দেখে আশরাফ খন্দকারের পিছু নিল সে। আশরাফ খন্দকার দোতলার একটা ঘরে প্রবেশ করলেন। ঘরটা এবারই ছোট ছেলে আবির খন্দকারের। ঘরে প্রবেশ করে দেখলেন সেখানে আদনান নিজে উপস্থিত। আদনানের মুখভঙ্গি দেখে বুঝলেন আদনান রেগে রয়েছে। চোখ দুটো বড় বড় এবং জোরে জোরে শ্বাস ফেলছে। আশরাফ খন্দকারের উপস্থিতি বুঝলো সে, তবু আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, তোকে কি দায়িত্ব দেওয়া হয়েছে আর কি করেছিস তুই? আবার আমার ঘরের আলমারির ড্রয়ার থেকে রিভলভার নিয়েছিস। তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। আবির গালে হাত দিয়ে রাগান্বিত দৃষ্টিতে আদনানের দিকে চেয়ে আছে। চোখে মুখে ভীষণ ক্ষোভ, যেন হাতের নাগালে পেলে আজই একটা হ্যাস্তন্যস্ত হয়ে যাবে। আশরাফ খন্দকার দুজনের মাঝে গিয়ে দাঁড়ালেন। ছেলের দিকে তাকিয়ে হিসিয়ে বললেন, সমস্যা কি তোমার? এত রাতে নাটক শুরু করেছ? বাড়ির মানুষকে ঘুমোতে দেবে না নাকি? আদনান মারি শক্ত করে আবিরের দিকে হিংসাত্মক দৃষ্টি ফেলে আশরাফ খন্দকারকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার ছেলেকে কবে আমি ছাদ থেকে ঠেলে খাদে ফেলে দেব, টেরও পাবেন না। বড্ড বেড়েছ। আমার ধৈর্যের পরীক্ষা নিতে নিষেধ করবেন ওকে। এভাবে চললেও নিশ্চিত আমার হাতে খুন হবে। আশরাফ খন্দকার স্বাভাবিক ভঙ্গিতে শুধালেন, হয়েছেটা কি? আদনান আবিরের দিকে তাকিয়ে ফের বলে উঠল, আপনার গুণধর পুত্র জহির হাজির ছেলেকে গুলি করছে, হাতে গুলি, হাসপাতালে ভর্তি। এই হারামজাদা আমার রিভলভার চুরি করে নিজের কাছে রাখছে, আর এটা দিয়ে এই অকাজ করছে। থানা পুলিশ হইছে? হইতেই পারে। আমি অফিসারে কইয়া দিতাছি, জিডি লিখা রাখবে। মনে করো তোমার রিভলভার হারাই গেছে। কথাটা বলে আশরাফ খন্দকার চোখে মুখে বিরক্তি লেপটে আবিরের দিকে ফিরে তাকাতে আদনান ছুটে এসে একটা সজোরে লাথি বসালো আবিরের হাঁটুতে। পিছিয়ে গেল আবির। আদনান ধারালো গলায় বলে উঠল, শুয়োর, আমার ঘরে যদি তোকে আর দ্বিতীয়বার দেখেছি তাহলে তোর এই পা আমি ভেঙে ফেলবো। আমার কোনো জিনিসে হাত লাগাবি না তুই, সাবধান করে দিচ্ছি। আবির হিংস্র বাঘের ন্যায় আদনানের দিকে ছুটবে, তখনই আশরাফ খন্দকার এক হাতে শক্ত করে ছেলেকে ঠেকালেন। আদনান নিজে রিভলভার নিয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। আদনান বেরিয়ে যাওয়ার পর আবিরকে ছাড়লেন আশরাফ খন্দকার। আদনানকে কিছু করে উঠতে না পারায় প্রবল রাগ প্রকাশ করল আবির। বাবাকে তেজি গলায় বলল, আমাকে ধরলেন কেন আব্বা? ওরে আমি আজকে দেখে নিতাম। শালা আমাকে কয় শুয়োরের বাচ্চা। সাহস কত বড়! তার মানে ও আপনার এ শু? আবিরকে কথা শেষ করতে দিলেন না আশরাফ খন্দকার। গালে একটা কোষে চর বসিয়ে দিয়ে বললেন, তুই মানুষের পোলারে কেন মারতে গেছস সেইটা আগে ক। তারপর কে আমারে শুয়োর কইল, কে আমারে বাপ কইল সেটা পরে দেখতেছি। আবির গালে হাত দিয়ে বাবার দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার পিছে লাগছিল তাই যা করার করছি। আর তাছাড়া
কারে কি করছি সেটা পরের কথা, এই বেজন মারে আমি ছাড়তেছি না, দেখা নিয়েন বলে নিজেও ঘর থেকে বেরিয়ে এলো। জানালার পাশে দাঁড়িয়ে থাকা রুচির ছায়াটিও সরে গেল জায়গা ছেড়ে। আশরাফ খন্দকারের চোখে পড়লে আজ তার ধর থেকে মাথা আলাদা করে ছাড়বে। পার্লারে যাবে বলে সকাল সকাল বায়না ধরেছে মিরাব। গুনে গুনে 12,000 টাকা চেয়ে বসে আছে সে হাসানের কাছ থেকে। হাসান প্রথমে এক বাক্যে না করে দিল, পরবর্তীতে মিরাবের সাথে পেরে ওঠেনি। মুখ একদম ছোট করে টাকাগুলো অফিসে যাওয়ার পূর্বে মিরাবকে দিয়ে গেল হাসান। টাকা দেওয়ার সময় হাসানের মুখের অবস্থা দেখার মতো ছিল। টাকা বের করে মিরাবের দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করছিল, তোমার আসলে এত টাকা লাগবে? পার্লারে কেন এত টাকা খরচ করতে হবে বলো তো? তুমি তো আগে এত বোকা ছিলে না, এমনিই তো সুন্দর তুমি। হাসানের কথাটা গায়ে মাখতে ইচ্ছে হলো মিরাবের। বলতে ইচ্ছে করলো, আমি যদি সুন্দরী হই তাহলে অন্য মেয়ে, অন্য মনের কেন দরকার পড়লো তোমার হাসান? কথাটা পেট থেকে মুখে এসে থেমে গেল। ঝামেলা এড়াতে কথাখানা গিলে ফেলল সে। হেসে বলল, শোনো হাসান, পুরুষ মানুষ কাজ করে পরিবারকে ভালো রাখতে। তোমার পরিবার বলতে আমি, আমাকে ভালো রাখবে না? তাছাড়া অফিসে প্রমোশন পেয়েছ, স্যালারি বেড়েছে, ট্রিট তো বানতা হে। 12 না, তুমি আমাকে 15,000 দেবে। হাসান টাকাগুলো মিরাবের হাতে গুজে দিয়ে চটজলদি বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। যেতে যেতে বলল, মেয়ে মানুষের সাথে টাকার বিষয়ে তর্কে যেতে নেই, কথার সাথে টাকার অ্যামাউন্টও বেড়ে যায়। হাসান চলে যেতে দরজা আটকে ক্রূর হাসি হাসল সে। মাঝে 2 দিন কেটে গিয়েছে বিশ্রাম নিয়ে এবং ছক কষতে কষতে। এত এত প্ল্যান তো আর মাঠে মারা যেতে দেয়া যায় না। মিরাব দেয়ালের দিকে তাকালো। ঘড়িতে সময় দেখে কাপড় নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। গোসলটা শেষ করে বের হলো 15 মিনিটের মাথায়। আজ দুপুর অবধি তার অনেক কাজ। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যেতে হবে উকিলের কাছে, সেখানে প্রয়োজনীয় কাজ আছে তার। তারপর যেতে হবে হাসানের কোনো এক কলিগের কাছে, এরপর পার্লার থেকে বাসায় ফিরতে হবে। সব মনে মনে ঠিক করে রেখেছে মিরাব। চুলগুলো মুছে আলমারি থেকে বেছে বেছে একটা হালকা গোলাপি রঙের শাড়ি আর সাদা ব্লাউজ ম্যাচিং করে টুকটাক জুয়েলারি বের করে তৈরি হয়ে নিল সে। কাজলের প্রতি গাঢ় এক ধরনের দুর্বলতা আছে মিরাবের। শেষ টাচ আপ হিসেবে চোখে মোটা করে কাজল লেপটে নিল সে। আয়নার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আঁচলটা কাঁধে তুলে নিয়ে নড়ে চড়ে ঘুরে ঘুরে নিজেকে দেখলো কিছুক্ষণ। এরপর স্থির হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, এমন সুন্দর মেয়েকেও ঠকানো যায়? পুরুষ তুমি বোকা, নারীর ভালোবাসা, যত্ন, সরলতা দেখেছ, আর এগুলো দেখেই ভেবেছ নারী নক্ষত্র জেনে গেছ। ভুল ভুল ভুল। নারীর ধ্বংসাত্মক রূপ কেমন হতে পারে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। মীরাব আলমারির এক কোণা থেকে একটা মোটা ফাইল বের করলো। বিছানার ওপর রেখে ঘেটে ঘেটে কয়েকটা কাগজ আলাদা করে একপাশে নিয়ে ফাইলটা পুনরায় তার জায়গায় রেখে দিল। বিছানার ওপর রাখা কাগজগুলো নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিল সে। চোখ বন্ধ করে কিছু ভাবলো বোধহয়। বিড়বিড় করে বলল, তোমার বাড়িটা তোমার তেজ, সেক্সুয়াল নিড, ছলচাতুরি করার ইচ্ছে বাড়িয়ে দিয়েছে না হাসান? অপেক্ষা করো শুধু, তোমার শেষটা আমার হাতে হবে। সরি, তোমাদের। স্বামী পরকীয়া করে স্ত্রীকে ঠকানোর কারণে স্ত্রী স্বামীর সমস্ত জায়গা আত্মসাৎ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সমাজ সে স্ত্রীকে কোন চোখে দেখে যে কিনা স্বামীকে পথে বসানোর মানসিকতা নিজের মধ্যে তিল তিল করে গড়ে তুলছে। সমাজের ভাবনাকে আজকাল আর তোয়াক্কা করে না মীরাব। সে জানে জ্ঞানের কমতি না থাকলেও মানুষ সামনে বসে ছোট বাচ্চাকে বোঝানোর মতো জ্ঞান দেবে, কিন্তু 3 দিন না খেয়ে থাকলে কেউ এক মুঠো চাল তার জন্য গরম পানিতে ফেলে ভাত করে দেবে না। পুরুষ মানুষ বেশিরভাগ টাকা বা সম্পত্তির জোরে অথবা নারী সম্পত্তির লোভেই পরকীয়াতে জড়ায়। নিজের টাকার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে ভাবে
নারী ঠকানো কোনো বিষয়ই না। বাঙালি পুরুষ আর কিছু জানুক বা না জানুক, এক জীবনে 4টা বিয়ে করা যাবে এটা তারা খুব ভালোভাবে জানে, এবং তারা পরকীয়ার মাধ্যমেই স্ত্রী ঠকিয়ে তারা তা বাস্তবায়ন করছে। এরা জানে না পরকীয়ার শাস্তি ঠিক কি আর কতটুকু। মীরা এসেছিল তার পরিচিত উকিলের কাছে জমির ব্যাপারে কথা বলতে। উকিল প্রথমে মীরাবের কথা শুনে হতভম্ব চোখে তাকিয়েছিলেন। আজ অবধি এরকম কেস তিনি পাননি। বউ কি স্বামীকে শাস্তি দিতে সবকিছু আত্মসাৎ করতে চায়? একটু আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, তুমি আসলেই এটা করতে চাচ্ছ? রিস্ক হয়ে যাবে। খুনও করব না, খুনও হব না, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আর শুনুন, বলো, প্লিজ বাবাকে জানাবেন না। লোকটা আবারও মীরাবের দিকে কিছুক্ষণ নীরব ভঙ্গিতে চেয়ে রইল। একটা দীর্ঘশ্বাস মোচন করে বলল, আমি সব ব্যবস্থা করে রাখবো। সপ্তাহখানেক পর এসে নিয়ে যেও। তোমার থেকে সাবধান থেকো, কেউ যেন না জানে। যারা পরকীয়ায় জড়িয়ে যায় এদের স্ত্রীর প্রতি কোনো মায়া থাকে না, মেরে ফেলতেও 2বার ভাববে না। বাই দ্য ওয়ে, কিভাবে কি করবে ভেবে দেখেছ? ধরা পড়লে পরিস্থিতি ভয়াবহ হবে। মীরা মৃদু হেসে ব্যাগ থেকে টাকা বের করে টেবিলের উপর রাখলো, বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জিতবো, জিতবই। মীরা উকিলের বাসা থেকে কাজ শেষ করে বের হলো। রাস্তার সামনে আসতে পূর্বে খাড়া হয়ে থাকা সূর্যের কড়া আলো এসে মীরাবের চোখে মুখে লাগলো। বাসা থেকে বের হওয়ার সময় ছাতাটা আনেনি সে। এখনো খুব সাবধানে চলাচল করতে হয় তার। শারীরিক অসুস্থতা সম্পূর্ণ ঠিক হয়নি, কিছুটা সময় লাগবে। মীরাবের গন্তব্যে এখন আরো একজন, হাসানের কলিগ। তারা একসাথে অনেক দিন ধরে কাজ করছে। সম্পর্ক মোটামুটি ভালো বলেই জানে মীরাব। ভালো এবং বিশ্বস্ত সম্পর্কগুলোকে প্রয়োজনে কাজে লাগাতে হয়। এই যেমন আজ তার চেষ্টাই করবে মীরাব। সে আজ হাসানের কলিগের সাথে দেখা করবে। মীরাব একটা রিক্সা নিয়ে ছুটল হাসানের অফিসের উদ্দেশ্যে। তার কাজগুলো আজ ধীরে ধীরে এগিয়ে রাখতে হবে। মীরাব নিজের কাজগুলো ধাপে ধাপে ঠিক করে রেখেছে। ঠান্ডা মাথায় চিন্তা করে একের পর এক কাজ করে ফেলতে হবে, যেন কাক পক্ষিত টের না পায়। মীরাব হাসানের অফিসের পাশে একটা কফি শপে গিয়ে বসলো। হাসানের কলিগের নম্বর খুঁজে বের করে কল করলো। ফোন সম্ভবত হাতেই ছিল, তাই রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে ব্যস্ত গলায় কেউ বলল, কে বলছিলেন? মীরাব শুকনো ঢোক গিলে শুধালো, নওয়াজ ভাইয়া বলছিলেন? জি বলছিলাম। আপনি কে বলছিলেন? আমি আপনার এক ছোট বোন বলছিলাম। আপনার সাথে একটু কথা ছিল। পরিচয় দিলে বোনকে চিনতে সুবিধা হতো। দেখা করে পরিচয় দেই, তখন হয়তো আর পরিচয় দেয়া লাগবে না। দেখলেই চিনে যাবেন। দেখা করা সম্ভব হচ্ছে না বোনটি, আমি কাজে ব্যস্ত আছি। বেশি সময় নেব না, এই ধরুন 20 মিনিট। আমি আপনার অফিসের বাইরে কফি শপে বসে আছি, আপনার অপেক্ষা করছি। বাহিরে? আপনি অলরেডি বসে আছেন? জি ভাইয়া। কে বলুন তো আপনি? পরিচয় বললে সেই পরিচয় অনুযায়ী এনার্জি দিয়ে কাজ শেষ করে চলে আসা যেত। আমি মীরাব, হাসানের ওয়াইফ। হ্যাঁ আপু, বসো, আমি আসছি। এক কথায় রাজি হয়ে গেল নেওয়াজ। মীরাব বলল, ঠিক আছে, একটু দেখবেন হাসান যেন জানতে না পারে। জানবে না। মীরাবের বসে বসে একা কিছু সময় কাটাতে হচ্ছে। একটা কফি নিয়ে বসে অপেক্ষা করছিল সে। মিনিট 10 পরেই নেওয়াজ উপস্থিত হলো। মীরাবের টেবিলে এসে বসেও গেল। মীরাব নেওয়াজকে দেখে নড়ে চড়ে বসে সালাম দিল। নেওয়াজ জবাব দিয়ে বলল, কোনো প্রয়োজন আপু? এভাবে ডেকে পাঠালে যে? মীরাব দীর্ঘশ্বাস ফেলল, ছোট করে বলল, হাসানের ব্যাপারে কিছু জানেন ভাইয়া? কি বলতো? উল্টো প্রশ্ন নেওয়াজের। হাসান, লাবণী। মাথা নিচু হলো নেওয়াজের। মৃদু স্বরে জানতে চাইল, তুমি জানো? চোখ ছলছল হলো মীরাবের। সে রাশভারী গলায় বলল, জানি। মীরাব নিজের পেটে হাত রেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না।
চোখ জোড়া ছলছল করে উঠল। পেটে হাত চেপে ধরে বলল, হাসান আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে নেওয়াজ ভাই। ও আমার বেঁচে থাকার সম্বল কেড়ে নিয়েছে। আমি ওকে বেঁচে থাকা অবস্থায় অনেক কিছুর সম্মুখীন করতে চাই, কিন্তু ওর মরণ হোক চাই না। নেওয়াজ অবাক হলো। ভ্রু শটান বিস্তৃত করে মীরাবের দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি? বাচ্চা মেরে ফেলেছে মানে? আমাকে ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করিয়েছে। কেন জানেন? নেওয়াজ ঢোক গিল। থমথমে আওয়াজে জানতে চাইল, কেন? মীরাব কিছুক্ষণ চুপ থেকে নিজের ফোনটা বের করলো। কয়েক সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ বের করে নেওয়াজকে দেখালো। নেওয়াজ পুরোটা দেখে শক খাওয়ার মতো চুপ মেরে গেল। মীরাব বলল, তার সম্পত্তি যেন ভাগিদার না হয়, এজন্য আমার নিষ্পাপ বাচ্চাকেও মেরে ফেলেছে। যে পৃথিবী দেখেনি তাকে কি নোংরা পরিকল্পনা শেষ করেছে। ভেবেছিল বাচ্চা থাকলে তাদের অসুবিধা হবে। আমার সন্তান তার সম্পত্তির অংশীদার হবে, অংশ দিতে হবে। আমি নিজে একা একা আমার সন্তানকে বড় করতে পারতাম। নিজে এত বড় অপরাধ করেছিল আমার সাথে, সেটা কি কম ছিল? আমার ওই সম্বলটুকু কেন কেড়ে নিতে হলো? নেওয়াজ উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, এই শুয়োরের বাচ্চারে ভালোভাবে বোঝানো উচিত হয় নাই। এরা তো ইচ্ছে মতো থাপড়াইতে ইচ্ছে করছে। সেটা আপনার ইচ্ছে হলে কখনো করবেন, কিন্তু আমার একটা হেল্প লাগবে ভাইয়া। নেওয়াজ জানতে চাইল, বলো। আমি ওকে পথে বসাতে চাই। যে সম্পদের জোরে পরকিয়া করেছে, আমার বাচ্চাকে পৃথিবী দেখতে দেয়নি, তাকে আমি সম্পদহারা করতে চাই। শূন্য পকেটে কোন প্রেমিকা থাকে সেটাও দেখতে চাই আমি। কি করতে চাও? মীরাব নিজের ভাবনা নেওয়াজকে জানালো। নেওয়াজকে চিন্তিত দেখালো। কি করবে বুঝতে পারছে না। একদিকে বন্ধু, কলিগ, অন্যদিকে ঠকে যাওয়া নারী। মেয়েটা তার বোনই হতে পারত। বোনকে কেউ ঠকালে কি করতো সে? খুন করতে দ্বিধাবোধ হতো না বোধহয়। অতঃপর সে সবকিছু ভেবে বলল, কি করতে হবে আমাকে? মীরাব শুধালো, আপনার আমাকে সাহায্য করতে হবে। বলো। অফিসের পেপারের নাম করে দলিলে সিগনেচার করিয়ে নিয়ে দিতে পারবেন? আপনি কোনো টাকা চার্জ করলে আমি সেটাও দিতে প্রস্তুত। তবে এই শয়তানের কোনো টাকা পয়সা বা সম্পত্তি আমি ভোগ করব না। আমার রুচিতে বাঁধবে। শুধু তাকে বাস্তবতা বোঝাবো আমি। কি বলো? আমার কিছু লাগবে না। আমি তোমার কাজ করে দেব। আমি নিজেও চাই হাসান শাস্তি পাক। নওয়াজ ফের বলল, হাসান আর লাবণী খুব জলদি বিয়ে করবে হয়তো। আরেকটা বউ পাবার আগে কত কিছু পায় দেখতে থাকুন। দুজনের আরো কিছুক্ষণ কথা হলো। দিনক্ষণ ঠিক করলো সবকিছুর। কথা শেষ করে বের হলো তারা। নওয়াজ অফিসে ঢুকলো আর মীরাব রওনা দিল নিজ বাসার দিকে। গাড়িতে উঠে হাসানকে টেক্সট করলো, যান, বাসায় আসার সময় আইসক্রিম নিয়ে এসো মনে করে। খন্দকার বাড়ি। বাড়ির নারীদের কাজ ফজর ওয়াক্তের পর থেকেই শুরু হয়। হোসনে আরা বেগম এবং আশরাফ খন্দকারের স্ত্রী রুবিনা বেগম দুজনে রান্নাঘরে ঢুকেছেন অনেক আগে। সাথে রয়েছে দুইজন মহিলা। অন্যান্য দিন সমস্ত কাজের দায়িত্ব তাদের উপরই থাকে। আজ বাড়িতে ভোজনের আয়োজন করা হয়েছে বলেই বাড়ির দুই বউ রান্নাবান্নার দেখাশোনার কাজে আছেন। আদনান শহর থেকে ফেরার পর প্রতিবার একবেলা এ বাড়িতে কর্মরত সবাইকে খাওয়ানো হয়। এবার সে ফিরে আসার পর আজ ব্যবস্থা করা হচ্ছে। রুবিনা বেগম রান্নার ফাঁকে চুলায় চা বসিয়ে দিয়েছেন। আবির সকাল সকাল ঘুম থেকে উঠে চা না পেলে বাড়ি মাথায় তুলবে। পানি গরম হতেই তিনি রুচিকে ডাক দিলেন। রুচি মায়ের ডাক পেয়ে দৌড়ে রান্নাঘরের দরজায় এসে আনারকলি কিছুটা উঁচু করে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? ডেকেছো কেন? আবিরকে চা দিয়ায় মা। রুচি শুধালো, আমি? তাছাড়া আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছিস? রুচি ঠোঁট উল্টে জবাব দিল, না, কিন্তু আমি কেন? আমি রেডি হচ্ছিলাম তো। চুলটা বাঁধা হলোই না, তার আগে তোমার ডাক পড়ল। আবির উঠলে কি শুরু হবে বুঝতে পারছিস?
যা তো এটা নিয়ে। চায়ের কাপ মেয়ের হাতে ধরিয়ে দিল রুবিনা বেগম। রুচি আর কথা না বাড়িয়ে রওনা দিল ভাইয়ের কক্ষের উদ্দেশ্যে। কাপ ভর্তি চা নিয়ে সাবধানতা অবলম্বন করে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল রুচি, নজর পুরোপুরি চায়ের কাপে। একটুও চা নিচে পড়া যাবে না, বেশ মনোযোগী হয়েই হাঁটছিল রুচি। হঠাৎ পুরুষালী বাস খাই গলা কানে আসতেই চকিতে থেমে গেল সে। সামনে তাকাতেই দেখলো আদনান সামনে দাঁড়িয়ে, পরনে শুভ্র রঙা পাঞ্জাবি। শুভ্র রঙে এই লোকটাকে রুচির কাছে অসম্ভব সুন্দর লাগে, যাকে এক কথায় মারাত্মক বলা যায়। মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, সাদা পাঞ্জাবিতে আপনি আমার সামনে আসবেন না তো? আমার যেন কেমন কেমন লাগে। এমনিতে আপনার পোশাক বলতেই পাঞ্জাবি, তার ওপর সপ্তাহে 2 দিনই সাদা রঙে নিজেকে আবৃত করে রাখেন। আমি কবেই যেন পিছলা আপনার প্রেমে পড়ে রাতের ঘুম হারাম করি। রুচি বেরিয়ে এলো নিজের ভাবনা থেকে। এই মানুষটা তার ধরা ছোঁয়ার বাহিরে, সুতরাং যাকে ধরা যায় না, কনকনে শীতে জড়িয়ে নেওয়া যায় না, তার দিকে নজর মেলাও শাস্তি স্বরূপ। এই মানুষটা যে তার পছন্দের নারীর জন্য অন্য নারী থেকে দূরে থাকতে নিজের চারপাশে এক অদৃশ্য প্রাচীর তৈরি করে রেখেছে। সে নারী কত ভাগ্যবতী হতো যে নারী এমন একটা মানুষ পেত। আদনান রুচিকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, দেখে শুনে চলবি তো নাকি? রুচি চুপ করে রইল। আদনান ফের বলল, যার জন্য চা নিয়ে যাচ্ছিস সে নাক ডেকে ঘুমোচ্ছে। ঘুম থেকে ডেকে তুলে চা গিলিয়ে দিয়ে আসবে। আচ্ছা, একপাশে মাথা নেড়ে বলল রুচি। আদনান মৃদু হেসে শুধালো, মামনি কোথায় রে? দেখেছিস? রান্নাঘরে, দাদিমা আপনাকে ডেকেছে। আচ্ছা যাব। মামনি রান্নাঘরে কি করছে? রান্নাঘরে তো সবাই রান্নাই করে। আচ্ছা যা, বলে রান্নাঘরের দিকে ছুটলো আদনান। সকাল 7টা পার হয়ে গিয়েছে। ফজর শেষ করে আদনান এখনো বাসায় ফেরেনি দেখে কিছুটা দুশ্চিন্তা হচ্ছে হোসনায়রা বেগমের। ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন সব সময়। ছেলেটা যে চোখের মণি, ছেলেটাই যে বেঁচে থাকা সম্বল। রান্না করতে করতে ছেলের কথাই ভাবছিলেন তিনি। হঠাৎ বাহিরের দিকে ছেলের গলা শুনে চকিতে বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। হাঁটুতে পুনরায় ব্যথা পেয়ে বসে পড়তে হলো। আদনান রান্নাঘরের বাহিরে দাঁড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইল। হোসনায়রা বেগম ছেলেকে ডাকলেন। দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো আদনান। মায়ের সামনে গিয়ে হাত ধরে আলগোছে টেনে দাঁড় করালো মাকে। বলল, তুমি রান্নাঘরে কি করছো? আমি তো তোমাকে বিছানা থেকে নামতে নিষেধ করেছিলাম, তাই না? রুবিনা বেগম পাশে থেকে শুধালেন। কি হয়েছে রে ছোট? হোসনায়রা বেগম ছেলের হাত শক্ত করে ধরে মেকি রাগ দেখিয়ে বড় যাকে নরম স্বরে বললেন, কিছু হয়নি আপা, জানোই তো আমার ছেলেটা কেমন পাগলাটে। আদনান শাসনের ভঙ্গিতে বলে উঠল, রাতে খাটের কোনায় প্রচন্ড জোরে ব্যথা পেয়েছে। ফজরও দেখেছে হাঁটতে পারছে না ঠিক মতো, অথচ এখন এই পা নিয়ে রান্না করছে বসে বসে। রুবিনা বেগম ছোট যাকে ঠেলে আদনানের সাথে বাইরে পাঠিয়ে দিতে দিতে বললেন, যা এখান থেকে, এখন যা, আমি একাই সব সামলে নেব। আদনান মাকে কাছ থেকে এক প্রকার জোর করে ঘরে নিয়ে এসেছে। হোসনায়রা বেগম কাজ ছাড়া একদম বিশ্রামে থাকতেই চান না। আদনান এক কথার মানুষ, সে মাকে তুলো তুলো করে রাখতে বেশি পছন্দ করে। মায়ের সমস্ত কাজ সেবা যেমন করে, তেমনি নিজের ছোট বাচ্চার মতো আগলে রাখে, শাসন করে। হোসনায়রা বেগম ছেলের এমন আচরণ উপভোগ করেন। আদনান খুব যত্ন করে মায়ের পায়ে বরফ লাগিয়ে দিল। মাকে জানালো নাস্তা শেষ করে ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং সে এক্ষেত্রে কোনো বিধি নিষেধ মানবে না, শুনবে না। হোসনায়রা বেগম মিটি মিটি হেসে বললেন, যেতে পারি, তার পরিবর্তে কি পাবো? তুমি ছোট বাচ্চা নও মামনি, আমি তোমাকে বলতে পারবো না যে তুমি গেলে তোমাকে চকলেট কিনে দেব। বৌমা কিনে দিবি তাহলেই হবে। বৌমা কেনার জিনিস? আমাকে বিয়ে করার জন্য কোনো মেয়ে বসে আছে বলো? হোসনায়রা বেগম বললেন, আমার ছেলের জন্য কত মেয়ে আছে।
আদনান দীর্ঘশ্বাস ফেলল, মৃদু গলায় বলল, সব মনে কি আর মন মেলে মামনি? ঘর করতে যে মন মিলতে হয়। হোসনায়রা বেগম জানেন ছেলে এখনো স্বাভাবিক হয়নি, সময় তো কম কাটেনি। আর কত কষ্ট পাবে ছেলেটা একজনকে ভালোবেসে। আদনানের কান্না করে কাটানো সেই দিনগুলোর কথা মনে পড়লে গা শিউরে ওঠে হোসনায়রা বেগমের। গোলক ধাঁধা থেকে ছেলেকে বের করতে চান তিনি, তাই তো জানতে চাইলেন, রুচিকে কেমন লাগে তোর? অবাক হলো আদনান, ভ্রু বাঁকিয়ে বলল, কেমন লাগে বলতে? তুমি ওকে কোনোভাবে আমার সাথে মেলাতে চাইছো? মামনি, এই ভুল করো না, ও আমার ছোট বোন। আমি ওকে নিজের বোনের মতোই দেখি। মেয়েটা তোকে পছন্দ করে, ঠাটিয়ে দুইটা চরে ওর নাম আমি ভুলিয়ে দেব, পছন্দ করা বের করে দেব। ওকে বলে দিও ও যেন কোনো সময় আমার সামনে না আসে, আসলেই কিন্তু ওকে আমি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব, বলে দিলাম। কথাগুলো বলে উঠে দাঁড়ালো সে, বাহিরে বেরিয়ে যেতে উদ্যত হলো সে। হোসনায়রা বেগম নিজে দাঁড়িয়ে গেলেন, কিছু বলবেন, তখনই বিছানার ওপর রাখা ফোনটা বেজে উঠল। দাঁড়িয়ে গেল আদনান। হোসনায়রা বেগমের ফোন সেরকম কারো কল আসে না। মীরাব কয়েকদিন হলো প্রতিদিন একবার করে হলেও কল দিচ্ছে। আদনান সেদিন বলেছে তার খারাপ লাগলে যেন ওনার নম্বরে কল দেয়। মীরাব সেটাই করে। সে নিজেও চায় না আদনানের সাথে তার কথা আবার বেড়ে যাক, পুরনো ক্ষত যে পোড়ায়। আদনান এগিয়ে এলো মায়ের দিকে, প্রশ্ন করলো, কে কে কল করেছে? হোসনায়রা বেগম কল রিসিভ করবেন বলে ফোনটা হাতে নিলেন। মীরাবের নাম জলজল করছে দেখে নিজে বললেন, মীরাব। মেয়েটা তো সন্ধ্যার পর কল দেয়, আজ সকালে কেন কল করলো? আদনান ব্যস্ত গলায় বলল, মামনি, কলটা আগে রিসিভ করো, দেখো কি বলে। হোসনায়রা বেগম আদনানের কথা শুনে কল রিসিভ করলেন। কল রিসিভ করতে ওপাশে থেকে মীরাবের কান্না ভেসে এলো। হোসনায়রা বেগম আদনানের দিকে চেয়ে ব্যস্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে মীরাব, কাঁদছো কেন মা? মীরাব। মীরাবের কোনো কথা নেই। আদনান পাশে দাঁড়িয়ে মায়ের মুখ দেখে বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না কি হচ্ছে। হোসনায়রা বেগম ফের বলে উঠলেন, হাসান কিছু বলেছে? কাঁদছিস কেন মা? ও আমাকে এত বাজেভাবে কিভাবে ঠকাতে পারলো খালামণি? কথাটা বলেই পুনরায় কান্নায় ভেঙে পড়ল মীরাব। মীরাবের কান্না শুনে আদনান আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। মায়ের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। অবিন্যস্ত গলায় শুধালো, গুলনিহাল, ঠিক আছো তুমি? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।